ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী। আজকে আমাদের টপিক হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। এটার ওপর কিছু এমসিকিউ আমরা করব যেগুলো খুব দরকারি। আর তোমরা সবাই জানো যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যে কোনো এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ব্ল্যাক ডেথের সঙ্গে সম্পর্কিত কোন রোগটি? অপশন এ প্লেগ, অপশন বি ক্যান্সার, অপশন সি যক্ষা, অপশন ডি হচ্ছে হাম। উত্তর হচ্ছে অপশন এ, দ্যাট ইজ প্লেগ। কেন প্লেগ? না, অনেক আগে যখন তখন এত উন্নত হয়নি, তখন কি হয়েছিল, ব্ল্যাক ডেথ অ্যাকচুয়ালি তোমার বুবনিক প্লেগকে বলা হতো। বুবনিক প্লেগ কার মাধ্যমে ঘটতো? না, ইয়ারসিনিয়া পেস্টিস বলে একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটি ঘটতো। এবং এক্ষেত্রে এর যে কার মাধ্যমে ছড়িয়ে পড়তো, বন্য ইঁদুর যাই ভেক্টর হিসেবে কাজ করতো। এ কিন্তু ভেক্টর হিসেবে কাজ করতো বা বাহক হিসেবে কাজ করতো। আর ইয়ারসিনিয়া পেস্টিস এ ছিল হচ্ছে এর প্যাথোজেন। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? কি হতো যে ইঁদুরের গায়ে এই রোগ মানে ইয়ারসিনিয়া পেস্টিস নামে এই প্যাথোজেনটি থাকতো, এবং ইঁদুর যেখানে যেখানে যেত সেখানে সেখানে এই রোগটা কিন্তু এই প্যাথোজেনের মাধ্যমে ছড়িয়ে পড়তো, এবং এর ফলে এখানে একটা মহামারীর মতো সৃষ্টি হয়েছিল এবং প্রচুর মৃত্যু ঘটেছিল। যে কারণে এখানে এই রোগের ফলে কি হতো, গায়ে কালো কালো দাগ হয়ে যেত, কালো ব্ল্যাক স্পট পড়ে যেত বলে একে বলা হতো ব্ল্যাক ডেথ। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিবায়োটিক শব্দটি কে তৈরি করেছিলেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি এডওয়ার্ড জেনার, অপশন সি লুই পাস্তুর, এন্ড অপশন ডি হচ্ছে সেলম্যান ওয়াক্সম্যান। তোমাদের অনেকেই মনে হতে পারে কে করেছিল। দেখো, এডওয়ার্ড জেনার যিনি করেছিলেন, ইনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ওকে। লুই পাস্তুর কি করেছিলেন, যে আমরা পাস্তুরাইজেশন যে পদ্ধতিটার নাম জানি সেটা উনি করেছিলেন, পাস্তুরাইজেশন। সেলম্যান ওয়াক্সম্যান প্রথম এই তোমার নামকরণ করেছিলেন, কিন্তু জিনিসটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া হয় কার দ্বারা? সবাই জানি যে ম্যালেরিয়া মানেই হচ্ছে প্লাজমোডিয়ামের জন্য হয়। এর প্যাথোজেন যে তার নাম হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। কিন্তু প্লাজমোডিয়ামে অনেকগুলো প্রজাতি আছে। আমি এখানে পাশে একটা অপশন তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের ব্যাখ্যা হিসেবে, দেখে নাও তোমরা। কোন প্লাজমোডিয়ামের প্যাথোজেনে কোন স্ট্রেইন কোন রকমের ম্যালেরিয়া ঘটায় বা কি ঘটায় এখানে পরিষ্কার দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে অপশন বি, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। দেখে নাও, প্লাজমোডিয়াম ফ্যালসিয়াম করে ম্যালিগন্যান্ট টার্সিয়ান। আমি বলেছি ম্যালিগন্যান্ট। বিনাইন মানে কিন্তু অতটা ক্ষতিকর নয়। যেমন তোমরা সবাই শুনেছো যে ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার ওয়ার্ডটা নিশ্চয়ই শুনেছো। বিনাইন টিউমার কিন্তু অনেকটাই কম ক্ষতিকারক, রাদার ম্যালিগন্যান্ট টিউমারটা কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। নেক্সট কোয়েশ্চেন, প্যাসিভ ইমিউনিটি কে আবিষ্কার করেন? এখন প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে, দেখো, বিজ্ঞানী রবার্ট কোচ। অপশন বি হচ্ছে লুই পাস্তুর, পাস্তুর মানে হচ্ছে লুই পাস্তুর। অপশন সি হচ্ছে এডওয়ার্ড জেনার, অ্যান্ড অপশন ডি হচ্ছে এমিল ভন বেরিং। আনসার হচ্ছে এমিল ভন বেরিং। প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে আমাদের অনাক্রম্যতা। ঠিক আছে, অনাক্রম্যতা বা ইমিউনিটি মানে আমাদের শরীরে কোনো যদি একটা বাইরে থেকে কোনো একটা ফরেন পার্টিকেল ঢোকে, তাহলে শরীর নিজেকে রক্ষা করার জন্য যে প্রতিক্রিয়া দেখায় সেটাকে বলা হচ্ছে অনাক্রম্যতা। অনাক্রম্যতা দুরকম হতে পারে, একটা হচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। তো এর মধ্যে প্যাসিভ ইমিউনিটি কোনটা দেখে নাও। প্যাসিভ ইমিউনিটি হচ্ছে রেডিমেড অ্যান্টিবডির মাধ্যমে, যদি অ্যান্টিবডি কি না, শরীরে যখন কোনো একটা বাইরের পার্টিকেল ঢুকছে তখন যেটাকে আমরা কি বলি, অ্যান্টিজেন বলি। যে শরীর থেকে যে পার্টিকেলটা ঢুকছে সেটাকে আমরা অ্যান্টিজেন বলি, এবং ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে শরীর যে প্রতিরোধ তৈরি করে সেই যে প্রতিরক্ষী যে সৈনিকগুলোকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমাদের শরীর কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। এখন কি হয়, একটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি কি, বা ধরো কোনো কারণে আমাদের শরীরে কিছু একটা ঢুকলো, আমাদের অ্যান্টিবডিটা তৈরি হলো, সেটা এক রকমের হয়। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা রেডিমেড অ্যান্টিবডিটা পাচ্ছি। যেমন কীরকম, ধরো মাতৃদুগ্ধ যে পান করছে যে ছোট বাচ্চা, তার মধ্যে কিন্তু অলরেডি ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিছু অ্যান্টিবডি মায়ের বডি থেকে বাচ্চার বডিতে চলে যাচ্ছে, তাই জন্য সে অনেক কিছু রোগের হাতে কিন্তু অলরেডি বেঁচে যাচ্ছে। এই যে ইমিউনিটিটা, সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। নেক্সট কোয়েশ্চেন, দেখো এখানে কিছু অপশন কলাম 1 এবং কলাম 2 দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এটাকে দুটোকে মেলাতে হবে। কি দেওয়া আছে? অপশন এ হচ্ছে বায়ুবাহিত, জলবাহিত, ভেক্টর জনিত। এখানে আছে ম্যালেরিয়া, ঠান্ডা, ডায়রিয়া।
ঠান্ডাকে আমরা এখানে কোল্ড বা ফ্লু বলে হিসেবে বলতে পারি। আমরা ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলোকে বলতে পারি। দেখো বায়ুবাহিত মানে যে ধরনের রোগগুলো এয়ারবর্ন সেগুলোকে আমরা বলি হচ্ছে কোল্ড অ্যান্ড ফ্লু। এখন তুমি ভেবে দেখো যে এই যে কোল্ড ফ্লু বা সর্দি কাশি বা এই যে জিনিসগুলো সেগুলো আমাদের কি বলা হচ্ছে, যে ঘরে যদি কেউ থাকে তাহলে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে না, এই যে আমি হাঁচলাম বা কাশলাম, কি তৈরি হলো, ওয়াটার ড্রপলেট বেরোলো। ড্রপলেট হাঁচি বা কাশির মাধ্যমে বেরোলো। এই ড্রপলেটটা যদি খুব ছোট হয় তাহলে সেটা এরোসল হয়ে যায়। এরোসল মানে কি, বায়ুর মধ্যে মিশে যায়, বায়ুর মধ্যে মিশে গিয়ে বায়ুবাহিত হয়। বায়ুবাহিত হয়ে কি হয়, অন্য কাউকে তোমার রোগটা মানে এফেক্ট করছে বা অন্য কারোর ক্ষেত্রে রোগটা তৈরি করছে। আর যদি একটু বড় হয় তাহলে কি হয়, ধরো কেউ হাঁচলো, মুখে হাঁচ দিয়ে হাঁচার পর হাতে যে জিনিসটা তোমার যে জলটা রেগে রইলো যার মধ্যে তোমার ওই ভাইরাসটা রয়েছে, সে কি করলো, ওই হাতটা না মুছে কোনো একটা তোমার চেয়ারে বা কিছুতে হাত দিল। এবার আরেকজন যে অলরেডি সে সুস্থ ব্যক্তি, সে কিন্তু তার কিন্তু কোনো রোগ নেই, সে কি করলো, ওইখানে এসে আবার সে হাতটা দিল। তার জন্য কি হলো, আগের যে ভাইরাস দেওয়া যে জলের অংশটা যে সেটা তার হাতে লেগে গেল, এবং তারপরে সেটা সে কোনোভাবে কোনো কারণে যদি মুখে হাত চলে যায়, তাহলে এই যে রাউন্ড ভাবে যে জিনিসটা ঘটছে, তাহলে এই যে একটু বড় যে পার্টিকেলগুলো, যে জলের যে বড় কণাগুলো, সেগুলো কি হচ্ছে তোমার ছোঁয়ার মাধ্যমে মানে টাচের মাধ্যমে জিনিসটা কিন্তু ছড়াচ্ছে, টাচ। তাহলে বায়ুবাহিত হলে কি হচ্ছে, ঠান্ডা বা কোল্ড অ্যান্ড ফ্লুটা হচ্ছে। এবার দেখো জলবাহিত, ডায়রিয়া বা পেট খারাপ আমরা যেটা বলি আর কি, যে লুজ মোশন, সেটা কি জন্য হয়, কোনোখানে জলের মধ্যে যদি কোনো একটা প্যাথোজেন থাকে যেগুলো আমরা শরীরে যদি আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে যে প্রবলেম হয় সেটা হচ্ছে জলবাহিত। আর ম্যালেরিয়া আমরা সবাই জানি যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে তার মানে তোমার প্রোটোজোয়া, এবং ম্যালেরিয়া কার মাধ্যমে ঘটে না, স্ট্রি অ্যানোফিলিস মশকের মাধ্যমে ঘটে। তাহলে সেক্ষেত্রে তোমার তাহলে এটা ম্যালেরিয়া হচ্ছে, জলবাহিত হলে ডায়রিয়া এটা হচ্ছে, আর বায়ুবাহিত এটা হচ্ছে। দেখো এখানে এটা এখানেই লেখা আছে, ঠিক আছে। চলো অপশন নেক্সট কোশ্চেন, স্মল পক্স, কলেরা, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, খনিজ পদার্থের ঘাটতি, মহিলা মশা। মহিলা মশা, প্রথমেই মশা যখন আছে আমরা এখানে দেখিনি কোথায় মশা আছে, ম্যালেরিয়া, তাহলে সি এর সঙ্গে তো এস মিলে যাচ্ছে। নেক্সট দেখো কলেরা, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি নামে একজনের মাধ্যমে ঘটে। আমরা একটু দেখিনি এখানে যে ভিব্রিও কলেরি দ্বারা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, আমি পাশে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। কলেরা তাহলে এখানে লেখা আছে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। নেক্সট দেখো স্মল পক্স বা চিকেন পক্স, তোমরা সবাই জানো যে পক্সের কি হয়, ভ্যাকসিন দেয়। এখন একটা কথা মনে রাখবে, আমাদের যে ওষুধগুলো খাই আমরা, অ্যান্টিবায়োটিক্স যেগুলো খাই, অ্যান্টিবায়োটিক্স যে অ্যান্টিবায়োটিক্সগুলো খাই সেগুলো কাকে প্রতিরোধ করে, ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। ব্যাকটেরিয়ার জন্য যে প্রতিরোধ করার জন্য যে ওষুধগুলো সেগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিন্তু পক্স বা এগুলো যেগুলো ভাইরাস ঘটিত রোগ, সেগুলোর কিন্তু কোনো ওষুধ অ্যান্টিভাইরাল অ্যাজ সাচ এখনো অবধি সেরকম পাওয়া যায়নি। ভাইরাস এ কারণে আমরা বলি না, ডাক্তার বলে ভাইরাল হয়েছে 7 দিনে নিজে নিজে কমে যাবে। যতক্ষণ না সেই ভাইরাসটা তোমার শরীরে মরে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেই ভাইরাল মানে ভাইরাসের প্রবলেমটা থাকে। তাই জন্য কি করা হয়, যেহেতু কোনো ওষুধ নেই ভাইরাসের জন্য, যেমন ধরো করোনা ভাইরাসের তো কোনো ডাইরেক্ট ওষুধ ছিল না, আমাদের শরীর কি করা হয়, ভ্যাকসিন দেয়। আর হোয়াট ইজ ভ্যাকসিন, ভ্যাকসিন হচ্ছে না খুব যে রোগটা তোমার হতে পারে, মানে যে ভাইরাসটা হতে পারে, যে ভাইরাসে আমার শরীর আক্রান্ত হতে পারে, তারই খুব অল্প একটু পরিমাণ ভাইরাস আমাদের শরীরে দিয়ে দেয় ইনজেকশনের মাধ্যমে। এই যে দিয়ে দিল, তাহলে কি হলো, শরীর দেখলো বাইরে থেকে একটা কোনো একটা ফরেন পার্টিকেল আমার শরীরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে শরীর কি করলো, তার নিজের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললো এবং অ্যান্টিবডি ক্রিয়েট করে ফেললো, দিয়ে অ্যালার্ট হয়ে গেল। এটাই হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা। তাহলে কি হলো, যদি এই যে কি হলো, ভ্যাকসিন কিন্তু ভ্যাকসিনের মাধ্যমে শরীর এই ধরনের ভাইরাসকে চিনে রাখলো, নিজের মেমোরিতে রেখে দিল। পরে যখন অরিজিনালি যখন আবার ওই আমার করোনা ভাইরাস বা অন্য কোনো রোগটা অরিজিনালি নিজের নতুন ফর্মে বড় ফর্মে অ্যাটাক করলো, তখন যেহেতু শরীর অলরেডি জানে, ও কি করলো, নিজের প্রতিরোধ ব্যবস্থাটাকে ইউজ করে রোগটাকে থামিয়ে দিতে পারলো। তাহলে ভ্যাকসিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ভাইরাল ডিজিজের ক্ষেত্রে হয়, ভাইরাল ডিজিজের ক্ষেত্রে হয়।
তাহলে স্মল পক্স কিসের জন্য হবে? ভাইরাস। দেখো লিখেছি ভ্যারিওলা ভাইরাসের মাধ্যমে হয়। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা, মানে হচ্ছে রক্ত কম থাকে শরীরে, রক্তাল্পতা। এখন আমাদের শরীরে রক্তাল্পতা একটা রোগের মানে ধাতুর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ফেরাস। ঠিক আছে, তাহলে অ্যানিমিয়া হচ্ছে খনিজ পদার্থের ঘাটতি। তাহলে অপশন কোনটা? অপশন হচ্ছে বি, দেখে নাও, এ কিউ বি পি সি এস ডি আর। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নিচে কোন বিবৃতি ক্যান্সারের নয়? এরা অনিয়ন্ত্রিত পদ্ধতিতে বিভক্ত হয়, যোগাযোগের প্রতিবন্ধকতা দেখায়, গুরুত্বপূর্ণ পুষ্টির জন্য স্বাভাবিকের সাথে প্রতিযোগিতা করে, গঠনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেন না। এর আনসার হচ্ছে অপশন বি, যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতারা দেখায় না, এরা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি হতে থাকে। ভুল বিবৃতিটি নির্বাচন করুন। কোনটা, এই আমাদের দেখতে হবে এর মধ্যে কোনটা স্টেটমেন্টটা রং। বারবিটুরেস যখন অপরাধীদের দেওয়া হয় তখন তারা সত্য বলে দেয়, এইটাকে এই জন্য বলা হয় ট্রুথ এলিমেন্ট। বারবিটুরেস হচ্ছে এমন একটা তোমার ড্রাগ, এর মাধ্যমে এটা যখন তোমার কোনো মানুষের কাউকে দেওয়া হয় তখন কি ওদের নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করতে পারে না এবং একটা ধোঁয়াশা টাইপের সৃষ্টি হয়, সেই কারণে এই ধোঁয়াশার মাধ্যমে ও কি করে, ও অ্যাকচুয়ালি সত্যি ঘটনাটা বলে দেয়, এটাই হচ্ছে তোমার এর কাজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ব্যথানাশক হিসেবে অস্ত্রোপচার করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রায়ই মরফিন দেওয়া হয়। দেখো এখন মরফিন কি করে? মরফিন হচ্ছে আমাদের শরীরে একটা হালকা নেশার মতো জিনিস সৃষ্টি করে, যার জন্য একটু পেইনের ব্যাপারটা কমে যায়, ব্যথার ব্যাপারটা কমে যায়, তাই মরফিন কিন্তু দেওয়া হয়। সি কি না, তামাক চিবানো এবং রক্তচাপ এবং হৃদস্পন্দন কমায়। এটা সম্পূর্ণ ভুল, কারণ ইউজ অফ তামাক মানে কি? টোবাকো। টোবাকো কিন্তু উল্টোটা করে, রক্তচাপ বাড়ায় আর হৃদস্পন্দনকেও মানে হার্ট রেট যেটা সেটাও কিন্তু বাড়ায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোকেন স্নায়ু আবেগকে সঞ্চালনকে ব্লক করে দিয়ে স্থানীয় চেতনানাশক হিসেবে কাজ করে। কোকেন অনেকেই ড্রাগ হিসেবে খায়। আনসার হচ্ছে তাহলে অপশন সি, ভুল বলেছে, তামাক চিবানো আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, কলাম 1 এবং কলাম 2, হেপাটাইটিস, কুষ্ঠ, খাদ্যে বিষক্রিয়া, কৃমি, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ এটা আমরা দেখে নিই একবার। হেপাটাইটিস হচ্ছে এক ধরনের ভাইরাসের মাধ্যমে ঘটে, হেপাটাইটিস বি ভাইরাস, যেটা 4 রকম হয়, এ বি সি ডি ই। আমাদের ছোটবেলাতে কিন্তু আমরা সবাই হেপাটাইটিসের তোমার ভ্যাকসিন নিই, এটা আমরা জানি। তাহলে এটা হয়ে গেল, ভাইরাস হয়ে গেল। নেক্সট কি আছে? কুষ্ঠ। কুষ্ঠ হচ্ছে আর কিছুই নয় টিউবারকুলোসিস বা টিবি। এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে, যার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট কোশ্চেন, খাদ্যে বিষক্রিয়া। খাদ্যে বিষক্রিয়া মানে হচ্ছে ফুড পয়জনিং, তাই না? এখন ফুড পয়জনিং অনেক ক্ষেত্রেই ঘটে, অনেক ব্যাকটেরিয়ার জন্যও ঘটে, কিন্তু এখানে যেহেতু অলরেডি একটা ব্যাকটেরিয়া হয়ে গেছে, আমরা নেক্সট অপশনগুলো দেখব। দুটো ছত্রাক আছে যার মাধ্যমে সব থেকে বেশি ঘটে, যেটা হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস আর হচ্ছে পেনিসিলিয়াম ভার্কোসাম। এরা এক রকমের টক্সিক বা টক্সিন নির্গত করে, যার মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা খারাপ হয় বা তোমার পেটে মানে প্রবলেম হয় আর কি, ফুড পয়জনিং হয়। 2 নম্বর হচ্ছে অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিয়াসিস এটা কৃমির মাধ্যমে ঘটে, নামের সঙ্গে প্রচণ্ড মিল আছে, দেখো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, যে একটা ইন্টেস্টিনাল নিমাটোড, এর মাধ্যমে এরা অন্ত্রে থাকে, এর মাধ্যমে হয় অ্যাসকারিয়াসিস। অপশন ডি। এর মধ্যে সত্য বক্তব্যটি খুঁজে পাবেন, মানে কোনটা সত্যি, ঠিকঠাক, ট্রু, সেটা বলতে হবে। দীর্ঘস্থায়ী রোগগুলো অল্প সময়ের জন্য স্থায়ী হয়। এখন দেখো দীর্ঘস্থায়ী রোগ মানে হচ্ছে যেটা দেখো মানে তোমার এর মধ্যে কিন্তু কন্ট্রাক্টারই করছে কথাটাই, এদিকে বলছে দীর্ঘস্থায়ী, ওদিকে বলছে অল্প সময়ের জন্য স্থায়ী হয়, তার মানে এটা ভুল। ইনসুলিনের উচ্চ নিঃসরণ ডায়াবেটিস মিলিটাস হয়, এটাও ভুল, কারণ ডায়াবেটিস যখন হয়, ডায়াবেটিসের কারণটাই হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ। ইনসুলিনের কম ক্ষরণের জন্যই কিন্তু ডায়াবেটিসটা হয়, যে কারণে তোমরা অনেকেই জানো যাদের ডায়াবেটিস আছে তাই জন্য তারা বাইরে থেকে ইনসুলিন নেয় আর কি, ডাক্তাররা ইনসুলিন ইনজেক্ট করে বা বাড়িতেও অনেকে নেয়। পালস পোলিও টিকাদান কর্মসূচি 1995 সালে ঠিক চালু হয়েছিল, এটা সঠিক, এটা তো অপশন আসছেই না, তাহলে আনসার কোনটা, কোনটা সঠিক? অপশন সি।
আচ্ছা, এখানে অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি। অ্যাকিউট ডিজিজ হচ্ছে যেটা তোমার খুব কম সময়ের জন্য থাকে কিন্তু যার তোমার মানে প্রভাবটা প্রচণ্ড বেশি হয়। আর ক্রনিক ডিজিজ হচ্ছে এটা বহুদিন ধরে চলে, যেমন ডায়াবেটিস বলো বা তোমার ওবেসিটি বলতে পারো, এগুলো। নেক্সট কোশ্চেন হচ্ছে ভুল বিবৃতিটা চয়ন করুন, যেটা মানে ভুল সেটা বলো। উচ্চ রক্তচাপ, অত্যধিক ওজন এবং ব্যায়ামের অভাবের কারণে হয়। জেনেটিক অস্বাভাবিকতার কারণে ক্যান্সার হতে পারে। পেপটিক আলসার অ্যাসিডিক খাবার কারণে হয়। অ্যাকনে স্টেফাইলোকক্কি দ্বারা সৃষ্ট নয়। ভুলটা বলেছে, দেখো পেপটিক আলসারের সবচেয়ে বড় কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়া যদি দীর্ঘকাল, হেলিকোব্যাক্টার পাইলোরি যদি দীর্ঘকাল ধরে সংক্রমণ হয় বা দুটো কারণে হয়, অথবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, আমাদের মাথা ব্যথা পেটে ব্যথা করলেই আমরা চট করে যে পেইন কিলার ওষুধগুলো খেয়ে নিই, যেগুলো কি হয় স্টেরয়েড নয় কিন্তু আমাদের ব্যথাটা কমিয়ে দেয়, সেগুলো যদি দীর্ঘকাল ধরে কেউ সেবন করতে থাকে সেক্ষেত্রে তার কিন্তু এই পেপটিক আলসারের জিনিসটা হতে পারে। স্ট্রেস বা মশলাদার খাবার খেলে পেপটিক আলসার হয় না, এটা ভুল ধারণা। এটা মশলাদার আলসার খেলে কিন্তু হয় না। সুতরাং দেখো এই যে লেখা আছে পেপটিক আলসার অ্যাসিডিক খাবার কারণে হয়, এটা হচ্ছে এখানে আনসার, কারণ এই তোমার লাইনটা কিন্তু এখানে ভুল। নেক্সট কোয়েশ্চেন, প্রথম টিকা উদ্ভাবিত হয়। প্রথম টিকা মানে হচ্ছে ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিন কি করে হয়? প্রথম ভ্যাকসিন দেন হচ্ছে বিজ্ঞানী জেনার, পুরো নাম ওনার হচ্ছে এডওয়ার্ড জেনার। উনি কি টিকা আবিষ্কার করেছিলেন? গুটি বসন্তের টিকা। গুটি বসন্তের টিকা উনি আবিষ্কার করেছিলেন প্রথম। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, প্রোটোজোয়ানরা এই রোগটি ঘটায় না, মানে এখানে বলছে এখানে কোন রোগটা প্রোটোজোয়ার মাধ্যমে ঘটে না। দেখো ম্যালেরিয়া হয় হচ্ছে কার মাধ্যমে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, বিভিন্ন ম্যালেরিয়া আছে। তো প্লাজমোডিয়াম কি না, প্লাজমোডিয়ামটা প্রোটোজোয়া, তাহলে এটা হচ্ছে না। টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফির মাধ্যমে ঘটে। কালাজ্বর, এবং কালাজ্বর কার মাধ্যমে ঘটে? কালাজ্বর হচ্ছে ভিসেরাল লেশমেনিয়াসিস, প্রোটোজোয়ান পরজীবী একটা রোগ। এটা কার মাধ্যমে? স্যান্ড ফ্লাই এর মাধ্যমে ঘটে, তাহলে এটাও হচ্ছে না। আফ্রিকান স্লিপিং সিকনেস, এটা হয় হচ্ছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়ান্স বলে একজন প্রোটোজোয়ার মাধ্যমে ঘটে, এটাও একটা প্রোটোজোয়া। তাহলে এখান থেকে তুমি তিনটে প্রোটোজোয়ার নাম পেলে। একটা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম, এখানে প্লাজমোডিয়াম একটা ম্যালেরিয়া দিয়ে ঘটছে, একটা প্রোটোজোয়ান রোগ। 2 নম্বর কি? কালাজ্বর বা লেশম্যানিয়াসিস, এটা 2 নম্বর প্রোটোজোয়ান রোগ। 3 নম্বর হচ্ছে আফ্রিকান স্লিপিং সিকনেস, এটা 3 নম্বর রোগ। পড়ে রইল কোনটা? টাইফয়েড। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে ঘটে, যার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। নেক্সট কোয়েশ্চেন, কোন রোগটি শুধুমাত্র আফ্রিকান আমেরিকানদের মধ্যে পাওয়া যায়? সিকল সেল অ্যানিমিয়া, ফাইলারিয়াসিস, ট্রাইপ্যানোসোমিয়াসিস, হিমোফিলিয়া। উত্তর হচ্ছে ট্রাইপ্যানোসোমিয়াসিস, কারণ এটা হচ্ছে একটা পরজীবী সংক্রমণ যেটাকে আমরা স্লিপিং সিকনেস নামেও বলা হয়, যেটা একটু আগে তোমরা দেখলে। ট্রাইপ্যানোসোমিয়াসিস মানে হচ্ছে স্লিপিং সিকনেস বা ঘুম রোগ যেটাকে বলি। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগ, একটা বংশগত রোগ যে রোগে কি হয় না, রক্ত তঞ্চন হয় না, রক্ত তঞ্চিত হয় না হিমোফিলিয়াতে। আচ্ছা, হিমোফিলিয়ার আর একটা নাম আছে রাজরোগ, রয়্যাল ডিজিজ বলে একে। কেন বলো তো? রাজ পরিবারে এই রোগটা আছে বলে এর নাম হচ্ছে রয়্যাল ডিজিজ। ফাইলারিয়াসিস এটা আলাদা। সিকল সেল অ্যানিমিয়া কেন? এটাও একটা, সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে কি না তোমার যে রক্তের মানে যে তোমার আরবিসি গুলো রয়েছে, আরবিসি গুলো এরকম নর্মাল যে সাইজ তার থেকে এরকম কাস্তে টাইপের হয়ে যায়, কাস্তে প্রকৃতির হয়ে যায়। কাস্তের প্রকৃতির হয়ে গিয়ে ও অক্সিজেনকে ধারণ করতে পারে না, তার জন্য শরীরের বিভিন্ন যে কোষে কোষে যে অক্সিজেন পরিবহন করা, যেটা তোমার আরবিসির মেন কাজ, সেটা বিঘ্নিত হয়, সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এখানে কোনটা আফ্রিকান আমেরিকানে পাওয়া যায় বললাম? ট্রাইপ্যানোসোমিয়াসিস। মেডিসিনের জনক হিসেবে কে পরিচিত? আনসার হচ্ছে হিপোক্রেটিস। এখানে দেখো কে কোন জনক দিয়ে দিয়েছি আমি। হিপোক্রেটিসকে বলা হচ্ছে তোমার মেডিসিনের জনক। অ্যারিস্টটল যিনি আছেন তাকে বলা হচ্ছে জীববিজ্ঞানের জনক। অ্যান্টনি ভন লিউয়েনহককে বলা হচ্ছে মাইক্রোবায়োলজির জনক, কারণ উনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন, জীবিত কোষ আবিষ্কার করেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টনি ল্যাভাইশিয়ে কি করেছেন, উনি রসায়নের জনক, কেমিস্ট্রি, মডার্ন যে কেমিস্ট্রি আছে তার জনক। নিচের অসংক্রামক রোগগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী কোনটি? অসংক্রামক মানে যেগুলো কন্টাজিয়াস নয়, নন কন্টাজিয়াস, ঠিক আছে, ছোঁয়াচে নয়, বাংলা ভাবে ছোঁয়াচে নয়। এখন কোনটা দেখো, ক্যান্সার কি ছোঁয়াচে? ক্যান্সার ছোঁয়াচে নয়। আচ্ছা, এইডস কি ছোঁয়াচে? হ্যাঁ, এইডস ছোঁয়াচে। স্থূলতা বা ওবেসিটি কি ছোঁয়াচে? না, ওবেসিটি ছোঁয়াচে নয়। তাহলে প্রথমে বলছে অসংক্রামক, মানে প্রথমেই তো এইডস বাদ গেল। কারণ যদি আমাকে বলতো যে এই রোগগুলোর মধ্যে কোনটা সবচেয়ে প্রাণঘাতী, তাহলে আমাদের কিন্তু সবগুলোর মধ্যে একটা টাই আপ হয়ে যেত, তাই না? তাহলে অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সার আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, স্থূলতা আছে। তাদের মধ্যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ সেটা হচ্ছে সব থেকে বেশি মারা যায় এখনো অবধি। এখানটা দিয়েছি সব নন কমিউনিকেবল ডিজিজ বা নন কন্টাজিয়াস ডিজিজের মধ্যে সব থেকে বেশি মৃত্যুর জন্য দায়ী হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ। প্রায় 17.9 মিলিয়ন লোক এতে মারা যায়। নেক্সট হচ্ছে ক্যান্সার, তারপরেই আছে ক্যান্সার, 2 নম্বরে আছে, পিছিয়ে নেই বেশি। তারপরে আছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা এটাকে আরেকটা নাম হচ্ছে সিওপিডি, সিওপিডিও বলা হয়। এবং তারপরে আছে ডায়াবেটিস। আচ্ছা, হেলিকোব্যাক্টার, প্রায় একটা জিনিস তোমাদেরকে এটা বলে দিই যে এই যে অনেকে ক্যান্সার যেগুলো বলে, যে অনেকে বলে যে ক্যান্সার তোমার কোনো কোনো প্যাথোজেনের মাধ্যমে ঘটে না, কোনো এমনি নর্মালি ঘটে। এখন বর্তমানে দেখা গেছে যে ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া বা কিছু ভাইরাস কিন্তু একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। যেমন তোমরা অনেকেই জানো এখন এইচপিভি একটা ভ্যাকসিন নেয়, যাদের যেসব মানে বিশেষ এটা মহিলাদের ক্ষেত্রে হয়, যে মহিলাদের ক্ষেত্রে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই যে এইচপিভি, এটা মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সার দেখা গেছে, সার্ভাইকাল ক্যান্সার ঘটানোর ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নেয়। তাই জন্য কিন্তু এইচপিভি ভ্যাকসিন হয় এর থেকে, এটা মেয়েদেরকে নিতে হয়, অনলি এটা অনলি ফর গার্লস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচে কোন প্যাথোজেনটি জৈবিক এজেন্ট নয়? জৈবিক এজেন্ট মানে সোজা কথা যার প্রাণ আছে, এরকম এজেন্ট নয়, এর মাধ্যমে ঘটছে না। দেখো ছত্রাকে কি প্রাণ আছে? হ্যাঁ আছে, তো ছত্রাক হবে না। বিকিরণ পরে আসছি, ভাইরাসে কি প্রাণ আছে? মোটামুটি ধরতে পারি প্রাণ আছে, যদিও এটা ট্রু সেল নয় তবুও। মাইকোপ্লাজমা কি? মাইকোপ্লাজমা একটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, আমাদের সব থেকে ছোট যে কোষ তার মধ্যে এটা একটা। তাহলে বিকিরণ বা রেডিয়েশন, এর মাধ্যমে কিন্তু অনেক রোগ হয়, তাই না? বিদ্যুৎ বা চাপ বা তাপের মাধ্যমে কিন্তু বিকিরণ হলো শারীরিক এজেন্ট। যে কারণে তোমার এক্স রে বা এসবের ক্ষেত্রে বা রেডিয়েশনের ক্ষেত্রে দেখবে কোথাও যদি তোমার রেডিয়েশনের রুম থাকে হসপিটালে, ওখানে কিন্তু লেখা থাকে যে কেউ অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, এরকম লেখা থাকে। এই যে বেশি কারণে যদি উচ্চ মাত্রায় যদি রেডিয়েশনটা আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম এই রোগটা করতে পারে। কি হয়, এটা কেন হয় না, আমাদের কোষে যে ডিএনএ থাকে, ডিএনএর রেডিয়েশনটা বারবার পড়লে ডিএনএর মধ্যে মিউটেশন হয় এবং মিউটেশনের ফলে ওর কিন্তু জিনটা ক্ষতিগ্রস্ত হয়। নিচের কোনটি অবক্ষয়জনিত রোগ বা ডিজেনারেটিভ ডিজিজ? ডিজেনারেটিভ ডিজিজ বা অবক্ষয়জনিত রোগ কোনটা না, যেটা বয়সকালে হচ্ছে, যেমন ধরো, এবং বয়সকালে হওয়ার পর কোনোভাবেই সেই রোগটার উন্নতির দিকে যাচ্ছে না, আস্তে আস্তে তার শরীর ডিটোরিয়েট করছে বা মানে খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ বা মানে মানে খারাপের দিকে যাচ্ছে। উচ্চ রক্তচাপ, অ্যালজাইমার কোনটি হিসেবে যোগ্য নয় বলেছে, মানে যেটা কোনটা নয়? দেখো হাই ব্লাড প্রেশার যার আছে তার কোনোদিনই এরকম ঘটে না যে ব্লাড প্রেশারটা 0 হয়ে গেল, মানে হবার পর থেকে কিন্তু ওটা খারাপই হতে থাকে আস্তে আস্তে মেডিসিনের মাধ্যমে। কিন্তু মানে যোগা বলো, এক্সারসাইজের মাধ্যমে জিনিসটাকে কন্ট্রোলে আনা যায়, কিন্তু জিনিসটাকে নির্মূল করা যায় না। সেম অ্যালজাইমার ক্ষেত্রে মানুষের ভুলে যাওয়ার রোগ যেটা হচ্ছে, সেটাও কিন্তু আস্তে ডিটোরিয়েট করে। অ্যাথেরোস্ক্লেরোসিস কি না, অনেক সময় কি হয় যে যে তোমার আমাদের রক্তবাহ আছে, এর মাধ্যমে এখানে মাঝখানটা কি হয়, বিভিন্ন কোলেস্ট্রল জাতীয় জিনিস জমে যারা রক্তবাহটা সরু হয়ে যায়, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাও কিন্তু আস্তে ডিজেনারেট করে। একমাত্র অবক্ষয়জনিত রোগ নয় হচ্ছে স্থূলতা, কারণ যে মোটা স্থূলতা বা ওবেসিটি আছে সে কিন্তু এক্সারসাইজ করার মাধ্যমে সে কিন্তু আবার রোগা বা তোমার নর্মাল কিন্তু ফিগারে ফিরে আসতে পারে। নিউমোনিয়া রোগের জন্য কোন প্যাথোজেন দায়ী? অপশন এ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, অপশন বি হচ্ছে সালমোনেলা টাইফি,
অপশন সি হচ্ছে মিক্সোভাইরাস ইনফ্লুয়েঞ্জা এবং অপশন ডি হচ্ছে বর্ডোটেলা পার্টুসিস। দেখো এখানে প্রথমে নাম শুনেই তোমরা বুঝতে পারছো নিউমোনিয়া মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তা চোখের সামনে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হবে। সালমোনা টাইফি কোনটা করছে? টাইফির সঙ্গে মিল কি পাচ্ছ? টাইফয়েডের। ইনফ্লুয়েঞ্জার সাথে মিল কাকে পাচ্ছ? ইনফ্লুয়েঞ্জা রোগের বা নর্মাল সর্দি কাশি। আর পার্টুসিস যে এটা সেটা হচ্ছে পার্টুসিস রোগের সঙ্গে মিল পাচ্ছ। পার্টুসিস আর একটা নাম হচ্ছে হুপিং কাশি, দেখো এখানে লিখে দিয়েছি হুপিং কাশি। হুপিং কাশির আর একটা নাম হচ্ছে পার্টুসিস। নেক্সট কোয়েশ্চেন, কোন বয়সের গোষ্ঠী সাধারণত ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়? অপশন এ হচ্ছে 10 বছরের বেশি, অপশন বি হচ্ছে 5 বছরের নিচে, অপশন সি হচ্ছে প্রাপ্তবয়স্ক, অপশন ডি হচ্ছে 60 বছরের উপরে। এটা উত্তর হচ্ছে 5 বছরের নিচে, কারণ এই সময় কি হয় ডিপথেরিয়া একটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি নামে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে জিনিসটা ঘটে। 5 বছরের শিশুদের যেহেতু তোমার তখনও সব কিছু অর্গানগুলো ডেভেলপ করেনি, এদের চট করে ঠান্ডা লেগে যায়, বমি হওয়া, মাথা ব্যথা এগুলো কিন্তু হয়। রোগ বহনকারী এজেন্টদের কি বলা হচ্ছে? প্যাথোজেন, রিজার্ভয়ার, ভেক্টর, ভ্যাকসিন। প্যাথোজেন রিজার্ভয়ার কোনটা না, কারো যদি কোনো একটা মানে তোমার ধরে নাও কি বলবো ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই যে ব্যাকটেরিয়াটা এ কি করলো, বা এই যে তোমার ভাইরাসটা এ কি করলো, এসে একজনের কারোর শরীরে বাসা বাঁধলো। বা রিজার্ভার মানে যার শরীরে ও হোস্ট হিসেবে ইউজ করছে, রিজার্ভার মানে হচ্ছে হোস্ট, যার শরীরে সেই প্যাথোজেনটা এসে জমা হচ্ছে বাসা করছে তাকে বলা হচ্ছে রিজার্ভার। ভেক্টরকে যে ধরো এ বি, এখন এ হচ্ছে আক্রান্ত ব্যক্তি আর এ হচ্ছে সুস্থ ব্যক্তি, তো এখান থেকে এখানে এর শরীরে রোগটা আছে, তাহলে আক্রান্ত ব্যক্তি সে হচ্ছে রিজার্ভার বা বলতে পারি আধার। আর যে জীবাণুটা এর শরীরে আছে, যে জীবাণুটা আছে সেটা হচ্ছে প্যাথোজেন বা জীবাণু বলতে পারো, প্যাথোজেন বা জীবাণু। এবার একটা মাছি বা মশা এটাকে বহন করে নিয়ে যাচ্ছে, বাহক, সে হচ্ছে বাহক বা ভেক্টর, যার মাধ্যমে এ থেকে বিতে যাচ্ছে সে হচ্ছে বাহক, যে জিনিসটাকে বয়ে নিয়ে যাচ্ছে। আর ভ্যাকসিন কি? ভ্যাকসিন আগেই বলেছি, যখন আমাদের শরীরে সেই প্যাথোজেনটা ঢুকলো, শরীর তার বিরুদ্ধে যে অনাক্রমতা সৃষ্টি করছে সেটা যদি অল্প পরিমাণে আমাদের শরীরে দিয়ে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার যে অভ্যাসটা, সেটাকে বলছি ভ্যাকসিন। তাহলে এখানে রোগ বহনকারী এজেন্টকে, বাহককে ভেক্টর, অপশন সি। নিচে কোন রোগটি ইনসেক্ট ভেক্টর দ্বারা ছড়ায়? দেখো লেখা আছে এইচআইভি বা এইডস, এটাকে বলা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি, এটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ওকে, তাহলে এটা কিভাবে, এটা কোনো মতে ইনসেক্ট ভেক্টর এখানে ইনভলভ হচ্ছে না। টিবি কি? টিবি হচ্ছে তোমার মানে টিবি বা টিউবারকুলোসিস, সেটাও একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু ইনসেক্ট ভেক্টর দ্বারা হচ্ছে না। সিফিলিসও একটা এসটিডি, তাহলে ইনসেক্ট ভেক্টর মানে হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া কার মাধ্যমে ছড়াচ্ছে? মশা হচ্ছে একটা ইনসেক্ট ভেক্টর। ঠিক আছে, আনসার হচ্ছে অপশন ডি। এখানে কে কোনটা করছে আমি এখানে দিয়ে দিয়েছি ব্যাখ্যাটা। ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় কোথায়? দেখো ডিপিটি ফুল ফর্মটা দেখো, ডি স্ট্যান্ডস ফর ডিপথেরিয়া, টি স্ট্যান্ডস ফর টিটেনাস। এখন তোমরা বলবে হুপিং কাফ থেকে কি করে পি আসছে? না, হুপিং কাফ যে সেটার আরেকটা নাম হচ্ছে, হুপিং কাফের আরেকটা নাম হচ্ছে পার্টুসিস, কারণ এটা বর্টুলা পার্টুসিস নামে একটা প্যাথোজেনের মাধ্যমে ঘটে। তাহলে ডি ফর ডিপথেরিয়া, পার্টুসিস ফর পি অ্যান্ড টিটেনাস ফর টি। এর আরেকটা নামও হয়, একে আরেকটাও বলা হয় ডি টিপিও বলা হয়। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিয়েছি। নিচে কোনটি একটি সংক্রামক রোগ? মানে হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোয়াশিওরকর, যক্ষ্মা। ডায়াবেটিস মানে হচ্ছে পরিষ্কার ইনসুলিনের অভাবে যেটা ঘটছে। এখন ইনসুলিন আমাদের শরীরের যে অগ্নাশয় আছে বা প্যানক্রিয়াস, সে যদি ইনসুলিনটা কম ক্ষরণ করে
তাহলে শরীরে কি হয়, সুগার যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি ডায়াবেটিস। উচ্চ রক্তচাপ কি না, শরীরের যে ধমনী আছে, ধমনীর মধ্যে বিভিন্ন কোলেস্টেরল বা বিভিন্ন রকমের পদার্থ জমে যদি রক্তবাহটা আমাদের সরু হয়ে যায় আস্তে আস্তে, তাহলে কি হয়, অল্পর মধ্যে দিয়ে বেশি পরিমাণ রক্ত যেতে গিয়ে একটা চাপের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলছি। এটাও সংক্রামক নয়। কোয়াশিয়রকর কি, কোয়াশিয়রকর হচ্ছে যে প্রোটিনের অভাবে শরীরে যে রোগের সৃষ্টি হয় বা একটা অপুষ্টিজনিত রোগ হয়, সেটাকে বলছি কোয়াশিয়রকর। তাহলে সেটাও সংক্রামক নয়। তাহলে পড়ে রইল যক্ষা, যার নাম হচ্ছে টিবি। টিবি কিন্তু হচ্ছে তোমার সংক্রামক রোগ। যদি কিন্তু টিবির ব্যাপারটা কি, টিবি চট করে ছড়ায় না, মানে একজন তুমি পাশাপাশি দুজন বসে আছো ইনস্ট্যান্ট টিবি হয়ে গেল তা কিন্তু হয় না, যেটা যত তাড়াতাড়ি তোমার এই যে সর্দি কাশি লাগে তত তাড়াতাড়ি লাগে না। যদি একই বাড়িতে একজন টিবি পেশেন্ট এবং একজন নর্মাল লোক যদি অনেক দিন ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে টিবি হতে পারে। ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী রোগ কোনগুলো, যে রোগগুলো হচ্ছে তোমার নিরাময়ের জন্য দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে, সারা জীবন নিরাময় নাও হতে পারে, এগুলো দেখে নাও। অপশন হচ্ছে অপশন ডি সমস্ত। আমি দিয়ে দিয়েছি। ক্রনিক ডিজিজ আর অ্যাকিউট ডিজিজের মধ্যে তফাৎ কি? ক্রনিক সেগুলো যেগুলো বহুদিন ধরে আছে এবং আমাদের তার সঙ্গে থাকা অভ্যেস হয়ে গেছে, যেমন ধরো নাও ডায়াবেটিস মেলিটাস, টিউবারকুলোসিস এক্সেট্রা। আর অ্যাকিউট ডিজিজ মানে যেগুলো অল্প সময়ের জন্য হয় কিন্তু যার প্রভাবটা আমাদের একটু বেশি পড়ে, যেমন কমন কোল্ড। ড্রপলেট ইনফেকশন আমি আগেই বলেছি যে থুতু, ড্রপলেট মানে থুতু বা এরকম টাইপের জিনিসের মাধ্যমে যেভাবে যে রোগগুলো ছড়াচ্ছে তাকে ড্রপলেট ইনফেকশন বলছে। এক্সাম্পল হচ্ছে সাধারণ সর্দি। দেখো আমি এখানে দেখিয়েছি যে সার্স বা কোভ-2 বা করোনা ভাইরাস কীভাবে ছড়িয়েছে। মানুষ হাঁচলো বা কাশলো, ড্রপলেট তৈরি হলো। আমি একটু আগে বলছিলাম যে ছোট যে কণাগুলো সেগুলো আকাশে উড়ে গেল বা বায়ুর সঙ্গে মিশে গেল, আর বাকি জিনিসগুলো কি হলো, মাটিতে বা সারফেসে পড়লো, দিয়ে কিভাবে ছড়াচ্ছে। টিটেনাস এটা হচ্ছে না, তাহলে আমি এখানে সাধারণ সর্দি, হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। নেক্সট কোশ্চেন, রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধী অধিকতর কাম্য, কারণ মানে আগে আমি ট্রিটমেন্ট করব কিন্তু তার আগে কিন্তু আমাকে দেখতে হবে যে আমি সেটাকে প্রতিরোধ করতে পারছি কিনা। কারণ যখন আমি রোগটাকে প্রতিকার করছি সেই সময়টাকে তো সেই লোকটা অসুস্থ হয়ে আছে, তো সে তো আরও রোগ ছড়াবে, তো আমাকে সেই মতো কিন্তু প্রতিরোধ করতে হবে, মানে তাকে আইসোলেশনে পাঠিয়ে দিতে হবে। তাই জন্য আমি ট্রিটমেন্ট করব কিন্তু তার আগে কোনো পেশেন্টকে নিয়ে কিন্তু প্রথমে আইসোলেশনে দেওয়া হয়, যেগুলো কন্টাজিয়াস ডিজিজ তার জন্য, যাতে তার থেকে অন্য লোকেদের যেন আগে না ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন, আপনি যদি একটি ভিড় এবং দুর্বল বায়ু চলাচল বাড়িতে বসবাস করেন তাহলে আপনার নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটিতে আক্রান্ত হতে পারেন? ক্যান্সার, এইডস, বায়ুবাহিত রোগ, কলেরা। এখন কলেরা হচ্ছে জলবাহিত, ঠিক আছে, কলেরা জলবাহিত, তাই প্রথমেই এটা বাদ। এইডস হচ্ছে আমি আগেই বলেছি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার সঙ্গে বায়ু চলাচলের কোনো সম্পর্ক নেই। ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে তোমার নিজের ইমিউনিটি সিস্টেমেরই প্রবলেম, এবং কি হচ্ছে ক্যান্সারে, যে ক্যান্সারের সঙ্গে কিন্তু দুর্বল বায়ু চলাচল বাড়ির কোনো সম্পর্ক নেই। প্রবলেম হচ্ছে যে বায়ুবাহিত রোগ বা এয়ারবর্ন ডিজিজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে, কারণ যদি বায়ু চলাচল দুর্বল হয় তাহলে ধরো একটা ঘরে আমাদের যখন তোমার কোভিড হয়েছিল তখন সবাইকে কি বলছিল যে জানলা দরজা খুলে রাখুন, কারণ ধরো কোনো ঘরে এসি চলছে, মানে বা এসি নেই এমনি নর্মাল দরজালা বন্ধ আছে, সেখানে একজনের মানে কোভিড পেশেন্ট আছে, এবার সে যে হাঁচলো বা কাশলো তার শরীরে যে ভাইরাসটা আর কি সেটা ওই বায়ুতে ছড়িয়ে পড়লো, কিন্তু এবার তার থেকে কি অন্য লোকের ক্ষেত্রেও কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে পড়ছে, কিন্তু যেই কারণ ওখানে যেহেতু বায়ু চলাচলটা কম তাহলে বায়ু বেরোতে পারছে না, যেই মাত্র জানলা দরজা খুলে দিলাম বাইরের হাওয়াটা এসে সেই হাওয়াটাকে বেরিয়ে নিয়ে বার করে চলে গেল। তাহলে যে এয়ারবর্ন ডিজিজ যেগুলো বা বায়ুবাহিত রোগ সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ওপেন জায়গায় বেশি থাকতে হবে, যেখানে বলছে যে মানে ওপেন জায়গাতে কিন্তু সেই রোগগুলো সংক্রমণের হার একটু হলেও কম হবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি জন্মগত রোগ নয়, মানে বাই বার্থ আমরা হচ্ছে না বা জেনেটিক্যালি ডিজিজ নয়? সিকল সেল অ্যানিমিয়া এটা কিন্তু জেনেটিক্যালি ডিজিজ, মা বাবার থাকলে বাচ্চার হবে। অ্যালবিনিজম বা শ্বেতি যেটাকে বলা হচ্ছে এটাও মা বাবার থাকলে বাচ্চার হবে। হিমোফিলিয়াও কিন্তু মানে তোমার জেনেটিক, যেটা মা বাবার থেকে বাচ্চার হয়। পরে থাকছে সিফিলিস বা যেটা এসটিডি একটা, সেটা ক্ষেত্রে কিন্তু জন্মগত রোগ হচ্ছে না। ওকে,
হিমোফিলিয়া, এগুলো সবকটাই কিন্তু জন্মগত। আমাদের চারপাশে মশাদের বংশবৃদ্ধি করতে দেওয়া উচিত নয়, কারণ তারা খুব দ্রুত বৃদ্ধি ঘটায় এবং দূষণ ঘটায়, অনেক রোগের ভেক্টর, কামড় দেয়, চর্মরোগ সৃষ্টি করে, গুরুত্বপূর্ণ পোকা নয়। এটা তো নয়, কামড় দেয়, চর্মরোগ সৃষ্টি করে, এটা একটু কিছু ক্ষেত্রে সমস্যা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নয়। দূষণ ঘটায়, এটাও না। দেখো এবার এবার এটা দেখো যে একটা মশা, মসকুইটো মানে আমরা শুধু মশা না, মশা তো অনেক রকম প্রকার আছে, এডিস আছে, অ্যানোফিলিস আছে, কিউলেক্স আছে। এডিসের থেকে ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে, ফাইলারিয়াসিস হচ্ছে, ইয়েলো ফিভার হচ্ছে, জিকা হচ্ছে, 5 রকম। অ্যানোফিলিস, ট্রি অ্যানোফিলিস থেকে ম্যালেরিয়া হচ্ছে, কিউলেক্স থেকে জাপানিজ এনসেফালাইটিস হচ্ছে, ওয়াইল্ড নাইল ফিভার হচ্ছে। তো এতগুলো রোগের কিন্তু ভেক্টরকে না মশা, তাই জন্য মশা থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আচ্ছা, হার লিপ, এই কথাটা এখানটা এরম হবে হেয়ার লিপ। ওকে, হেয়ার লিপ। হেয়ার লিপ কি? অর্জিত রোগ, এই নামটা তোমাদের একটু অচেনা লাগছে। এই কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তোমরা ক্লেফট লিপ দেখেছো, যে ঠোঁটটা কাটা, এই যে ঠোঁট কাটা যে তোমার ডিজিজটা, এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ, এটা একটা জন্মগত রোগ। অনেকের ক্ষেত্রে কি হয়, মানুষ অনেক বাচ্চার কি ক্ষেত্রে জন্মগতভাবেই জন্মাবার পরেই দেখবে তাদের ওপরের ঠোঁটটা একটু কাটা থাকে, সে কারণে তারা কি হয় ফিট করতে পারে না ঠিক মতো ভাবে বা কথা বলতে পারে না। এইটার ক্ষেত্রে একটা এই হেয়ার লিপটা অ্যাকচুয়ালি একটা তোমার বাজেভাবে জিনিসটাকে ডিনোট করা হতো, বলা হতো যে হেয়ার মানে হচ্ছে খরগোশ, খরগোশের যেমন ঠোঁটটা কাটা টাইপের, সেইটাকে ডিনোট করা হতো। এখন যেটার অরিজিনাল নাম হচ্ছে ক্লেফট লিপ, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে মেডিকেল টার্মে হচ্ছে ক্লেফট লিপ। ওকে, এখানে আমি দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ অল, এত অবধি আজকে থাকলো। নেক্সট দিন আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকবে সবাই।